আমি সাইফুলকে বললাম, সাইফুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার উপর ভরসা করে এই ভ্রমণে এসেছি। আমি আশা করি আমাদের এই যাত্রা আমাদের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। সাইফুল আমাকে আশ্বাস দিয়ে বলল, সাবিনা, তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো। আমি কখনো তোমার ভরসার অমর্যাদা করব না। তারপর বন্ধুরা, আমরা দুজন মিলে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম এক সপ্তাহের অ্যাডভেঞ্চারে। সেখানে পৌঁছে আমরা প্রথমে একটা আরামদায়ক হোটেলে উঠলাম। রাতে মজার মজার খাবার খেলাম, গল্প করলাম, আর তারপর যা হলো সেটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সাবিনা ইয়াসমিন পড়শি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার বয়স ১৯। আমি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করি। আমি সবসময় ভাবতাম একদিন আমার জীবনেও কেউ আসবে যে আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে স্বপ্ন দেখবে, আর আমরা একসঙ্গে একটা সুন্দর জীবন গড়ব। কিন্তু জীবন যে সবসময় স্বপ্নের মতো হয় না, তা আমি বুঝতে পেরেছি অনেক দেরিতে। আমি একটি ছেলেকে অনেক ভালোবাসতাম। সেও আমাকে অনেক ভালোবাসত। এইভাবেই আমাদের দিন চলতে লাগল। বন্ধুরা, আমার জীবনটা ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টসের মেশিনের শব্দ আর কাজের চাপের মধ্যে। আমি ঢাকার মিরপুরে একটা ছোট্ট ভাড়া বাসায় থাকতাম। আমার বাবা মা গ্রামে থাকেনও, আর আমি শহরে এসেছি কাজের জন্য। আমার বয়স যখন ১৯, তখন আমার জীবনটা ছিল খুব সাধারণ। সকালে উঠে কাজে যাওয়া, সন্ধ্যায় ফিরে এসে রান্না করা, আর রাতে একটু মোবাইলে ফেসবুক বা ইউটিউব দেখে ঘুমিয়ে পড়া। এই ছিল আমার রুটিন। কিন্তু আমার মনের ভেতরে একটা অদ্ভুত কল্পনা ছিল, একদিন কেউ আসবে যে আমার জীবনটাকে রঙিন করে দেবে। একদিন আমি গার্মেন্টস থেকে ফেরার পথে মিরপুরের একটা বাজারে গিয়েছিলাম। বিকেলের দিকে বাজারের ভিড়ে আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু কেনাকাটা করব বলে। হঠাৎ আমার হাত থেকে প্লাস্টিকের ব্যাগটা পড়ে গেল, আর তাতে থাকা জিনিসগুলো ছড়িয়ে পড়ল। আমি তাড়াতাড়ি সেগুলো কুড়াতে গেলাম, আর তখনই একটা ছেলে এগিয়ে এলো। সে আমাকে সাহায্য করতে শুরু করল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, ধন্যবাদ, আমি নিজেই পারব। সে হেসে বলল, আরে এতে লজ্জার কি আছে? আমরা তো সবাই মানুষ, একজন আরেকজনকে সাহায্য করব, এটাই তো স্বাভাবিক। তার কথার মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা ছিল। আমি তাকে লক্ষ্য করলাম। ছেলেটির বয়স বোধহয় ২৫-২৬, মাঝারি গড়ন, চোখে একটা চশমা, আর হাসিটা এমন যে দেখলেই মনে হয় সে অনেক সহজ সরল। সে নিজের পরিচয় দিল, আমি সাইফুল ইসলাম আজাদ। আমি এখানে একটা ইলেকট্রনিক্সের দোকানে কাজ করি। আপনি এখানে থাকেনও? আমি একটু ইতস্তত করে বললাম, হ্যাঁ, আমি মিরপুরে থাকি। আমি গার্মেন্টসে কাজ করি। আমার নাম সাবিনা। সাবিনা নামটা কিন্তু খুব সুন্দর, সে হেসে বলল। আমি একটু লজ্জা পেলাম। তারপর সে বলল, আপনার ব্যাগটা আমি ধরে দিচ্ছি, কোথায় যাবেন? আমি বললাম, আমি বাসায় যাব। আচ্ছা, আমিও তো ওই দিকেই যাচ্ছি। চলুন একসঙ্গে হাঁটি। তার কথার মধ্যে এমন একটা স্বাভাবিকতা ছিল যে আমি না করতে পারলাম না। আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে শুরু করলাম। সে বলল, সে গ্রামের ছেলে, ঢাকায় এসেছে কাজের জন্য। তার বাবা মা গ্রামে থাকেনও, আর সে এখানে একা থাকে। আমিও আমার কথা বললাম, আমার গ্রামের বাড়ির কথা, আমার কাজের কথা। কথা বলতে বলতে মনে হলো যেন আমরা অনেক দিনের চেনা। সেদিন থেকে আমাদের পরিচয়টা একটু একটু করে বাড়তে লাগল। প্রায় আমি বাজারে গেলে সাইফুলের সঙ্গে দেখা হতো। সে আমাকে হাসি মুখে কথা বলত, কখনো কখনো আমার জন্য একটা চকলেট বা ছোট্ট কিছু কিনে আনত। আমি প্রথমে ভাবতাম এটা বোধহয় শুধু বন্ধুত্ব। কিন্তু আমার মনের ভেতরে কি যেন একটা হচ্ছিল। তার হাসি, তার কথা, তার আমার দিকে তাকানো, সবকিছু আমাকে কিছু একটা ভাবাচ্ছিল। একদিন সন্ধ্যার দিকে আমি গার্মেন্টস থেকে ফিরছিলাম। রাস্তায় হঠাৎ সাইফুলের সঙ্গে দেখা। সে বলল, সাবিনা, আজ একটু চা খাবেন আমার সঙ্গে? এই পাশেই একটা ছোট্ট দোকান আছে, খুব ভালো চা পাওয়া যায়। আমি একটু ইতস্তত করলাম। আমার মনে হচ্ছিল এটা ঠিক হবে কিনা, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি না করতে পারলাম না। আমরা একটা ছোট্ট চায়ের দোকানে গেলাম। সেখানে বসে আমরা অনেক কথা বললাম। সে বলল তার স্বপ্ন একটা নিজের দোকান দেওয়ার, আর তার বাবা মাকে ঢাকায় নিয়ে আসার। আমি বললাম আমার স্বপ্ন একটা সুখী পরিবার গড়ার।
সে হেসে বলল, সাবিনা, তুমি খুব ভালো একটা মেয়ে। তোমার মতো মেয়ে আমি খুব কম দেখেছি। সেই রাতে বাসায় ফিরে আমি আর ঘুমাতে পারলাম না। তার কথাগুলো আমার মনে ঘুরতে লাগল। আমার মনে হলো আমি যেন তাকে ভালোবাসতে শুরু করেছি। আমি জানতাম না এই ভালোবাসা আমার জীবনকে কোথায় নিয়ে যাবে। কয়েক মাস কেটে গেল। আমাদের দেখা হতো প্রায়। সাইফুল আমাকে ফোন করত, মেসেজ পাঠাত। আমরাও কথা বলতাম ঘন্টার পর ঘন্টা। সে আমাকে বলতো, সাবিনা, তুমি আমার জীবনে এসেছ বলেই আমি এখন স্বপ্ন দেখতে শিখেছি। আমার মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। একদিন সে আমাকে বলল, সাবিনা, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সিলেটের জাফলং। তুমি কি যাবে আমার সঙ্গে? আমি অবাক হয়ে বললাম, জাফলং? কিন্তু কেন? সে হেসে বলল, তোমাকে একটু প্রকৃতির কাছে নিয়ে যেতে চাই। তুমি সারাদিন কাজ করো, একটু মন ফ্রেশ করা দরকার। আমি সব ব্যবস্থা করব। আমি প্রথমে রাজি হতে চাইনি। আমার মনে হচ্ছিল এটা ঠিক হবে কি না। আমার বাবা মা জানলে কি ভাববেন? কিন্তু সাইফুলের কথা, তার ভালোবাসার মায়ে আমি রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম এটা আমার জীবনের একটা সুন্দর স্মৃতি হবে। আমরা জাফলং গেলাম। সেখানে পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। সবুজ পাহাড়, ঝর্ণার শব্দ আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করল। আমরা একটা হোটেলে উঠলাম। সাইফুল আমার সঙ্গে খুব যত্ন নিত। আমরা একসঙ্গে ঘুরতাম, হাসতাম, কথা বলতাম। আমার মনে হচ্ছিল এই সুখই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু জাফলংয়ের সেই এক সপ্তাহ আমার জীবনের একটা বড় ভুলের শুরু ছিল। আমি তখনও জানতাম না আমার এই ভালোবাসা আমাকে কোথায় নিয়ে যাবে। আমি শুধু সাইফুলের প্রতিশ্রুতি আর তার ভালোবাসার কথায় বিশ্বাস করেছিলাম। জাফলং থেকে ফিরে এসে আমার জীবনটা যেন একটা স্বপ্নের মতো লাগছিল। সাইফুলের সঙ্গে কাটানো সেই এক সপ্তাহ আমার মনে গেঁথে গিয়েছিল। তার হাসি, তার কথা, তার আমার হাত সাথে পাহাড়ে ঘুরে বেড়ানো, সবকিছু যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠেছিল। আমি ভাবতাম এই ভালোবাসাই আমার জীবনের সবকিছু। কিন্তু আমি তখনও জানতাম না এই মোহের আড়ালে কি লুকিয়ে আছে। ঢাকায় ফিরে আমরা আমাদের সম্পর্ক আরও গভীর করতে শুরু করলাম। সাইফুল প্রায় আমার বাসার কাছে আসত। আমরা একসঙ্গে সময় কাটাতাম, কখনো রাস্তার পাশের চায়ের দোকানে, কখনো মিরপুরের পার্কে বসে। আমার গার্মেন্টসের কাজের ব্যস্ততার মধ্যেও সাইফুলের সঙ্গে কাটানো সময়টা আমার কাছে ছিল স্বর্গের মতো। সে আমাকে বলতো, সাবিনা, তুমি আমার জীবনের আলো হয়ে এসেছ। তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে যেত। আমি ভাবতাম এই মানুষটাই আমার জীবনের সঙ্গী হবে। একদিন সন্ধ্যার দিকে সাইফুল আমাকে ফোন করে বলল, সাবিনা, আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আজ আমার বাসায় আসবে? আমি একটু ইতস্তত করলাম। আমার মনের ভেতরে একটা ভাবনা হচ্ছিল। আমি বললাম, আজ না সাইফুল, আমি কাল দেখা করব। কিন্তু সে জোর দিয়ে বলল, না সাবিনা, এটা খুব জরুরি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তার কথায় এমন একটা আকুতি ছিল যে আমি আর না করতে পারলাম। আমি তার বাসায় গেলাম। সাইফুলের বাসাটা ছিল মিরপুরের একটা ছোট্ট ফ্ল্যাটে। সে আমাকে বসিয়ে বলল, সাবিনা, আমি তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো আমার স্বপ্নগুলো যেন সত্যি হতে চলেছে। কিন্তু আমার মনের কোণে একটা প্রশ্ন জাগল, এত তাড়াতাড়ি? আমার বাবা মা কি ভাববেন? আমি বললাম, সাইফুল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার পরিবারকে না জানিয়ে এটা কিভাবে সম্ভব? সে আমার শান্ত গলায় বলল, সাবিনা, আমরা পালিয়ে বিয়ে করব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সুখে শান্তিতে রাখব। আমরা একসঙ্গে সবকিছু ম্যানেজ করব। তার চোখে এমন একটা বিশ্বাস ছিল যে আমি না করতে পারলাম না। আমি ভাবলাম, ভালোবাসার জন্য একটু ঝুঁকি নিতেই হয়। আমি রাজি হয়ে গেলাম। কয়েকদিন পর আমরা পালিয়ে বিয়ে করলাম। একটা ছোট্ট কাজীর অফিসে আমাদের বিয়ে হলো। আমার পরিবারকে কিছু না জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি সঠিক কাজ করেছি। সাইফুল আমাকে বারবার বলতো, সাবিনা, এখন তুমি আমার স্ত্রী। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব। আমি তার কথায় বিশ্বাস করেছিলাম। বিয়ের পর আমরা সাইফুলের বাসায় থাকতে শুরু করলাম। প্রথম কয়েকদিন সবকিছু স্বপ্নের মতো ছিল। সাইফুল আমার খুব যত্ন নিত। আমি গার্মেন্টসের কাজ চালিয়ে যাচ্ছিলাম আর সে তার দোকানে কাজ করত। আমরা একসঙ্গে রান্না করতাম, হাসতাম, গল্প করতাম।
আমার মনে হতো এই সুখই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম সাইফুলের ব্যবহারে একটা পরিবর্তন আসছে। সে আগের মতো আমার সঙ্গে বেশি কথা বলত না। ফোনে তার ব্যস্ততা বাড়তে লাগল। আমি যখন কিছু জিজ্ঞেস করতাম সে বলতো, আমি একটু ব্যস্ত সাবিনা, পরে কথা বলবো। আমি ভাবতাম হয়তো তার কাজকর্মের চাপ বেশি। আমি তাকে বিরক্ত করতে চাইতাম না। একদিন আমি তার ফোনটা হাতে নিয়ে দেখলাম সে একটা মেয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, সাইফুল, এটা কে? সে একটু বিরক্ত হয়ে বলল, এটা আমার একটা পুরনো বন্ধু। তুমি এত চিন্তা করো কেন? আমি আর কিছু বললাম না। কিন্তু আমার মনের ভেতরে একটা অস্বস্তি শুরু হলো। আমি ভাবতাম হয়তো আমি বেশি ভাবছি। সাইফুল আমাকে ভালোবাসে, সে আমাকে ঠকাবে না। কিন্তু দিন যত যাচ্ছিল সাইফুলের দূরত্ব আরও বাড়ছিল। সে রাতে দেরি করে বাসায় ফিরত। আমি যখন জিজ্ঞেস করতাম সে বলতো দোকানে কাজ ছিল। আমি তার কথা বিশ্বাস করতে চাইতাম, কিন্তু আমার মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হচ্ছিল। আমি ভাবতাম আমি কি কোথাও ভুল করেছি? আমি কি তাকে যথেষ্ট ভালোবাসতে পারিনি? একদিন আমি তার ফোনটা আবার দেখলাম। আমি জানি এটা ঠিক না, কিন্তু আমার মনের অস্থিরতা আমাকে থামাতে পারল না। আমি দেখলাম সে একটা মেয়ের সঙ্গে অনেক মেসেজ করছে। মেসেজগুলো পড়ে আমার মাথা ঘুরে গেল। সে তাকে লিখেছে, তুমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ। আমি তোমার জন্য সব করতে পারি। আমি অবাক হয়ে গেলাম। এই কথাগুলো তো সে আমাকে বলতো। তাহলে এখন এসব কি? আমি সাইফুলকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? তুমি তার সঙ্গে এসব কি লিখছ? সে রেগে গিয়ে বলল, তুমি আমার ফোন চেক করেছ? তুমি আমার উপর ভরসা করো না? আমি কাঁদতে কাঁদতে বললাম, সাইফুল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সঙ্গে এমন কেন করছো? সে একটু শান্ত হয়ে বলল, সাবিনা, তুমি বেশি ভাবছ। ও আমার শুধু একটা বন্ধু। তুমি আমার স্ত্রী, আমি তোমাকেই ভালোবাসি। আমি তার কথায় শান্ত হতে চাইলাম, কিন্তু আমার মনের ভেতরে একটা ভয় জন্ম নিল। আমি ভাবলাম, আমি কি সত্যিই ভুল মানুষের প্রেমে পড়েছি? সাইফুলের কথায় আমি শান্ত হতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনের ভেতরে যেন একটা ভাবনা রয়ে গিয়েছিল, তা আর থামছিল না। তার ব্যবহার, তার দূরত্ব, তার ফোনের মেসেজ, সবকিছু আমাকে প্রশ্ন তুলছিল। আমি ভাবতাম, আমি কি সত্যিই তাকে ভালোবাসি, নাকি এটা শুধুই আমার মোহ? আমি নিজেকে বোঝাতে চাইতাম যে সাইফুল আমাকে ভালোবাসে, কিন্তু আমার হৃদয় যেন বারবার বলছিল, সাবিনা, তুমি ভুল পথে হাঁটছ। দিনগুলো কাটছিল, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে সেই আগের মমতা ছিল না। সাইফুল ক্রমশ আরও দূরে সরে যাচ্ছিল। সে রাতে দেরিতে বাসায় ফিরত, আর আমি যখন কিছু জিজ্ঞেস করতাম সে বিরক্ত হয়ে বলতো, তুমি আমাকে বোঝো না সাবিনা। আমার উপর এত অবিশ্বাস করো কেন? আমি চুপ করে থাকতাম, কিন্তু আমার মনের ভেতরে একটা শূন্যতা গড়ে উঠছিল। আমি ভাবতাম, আমি কি তাকে সত্যিই বুঝি না, নাকি সে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? একদিন আমি গার্মেন্টস থেকে ফিরে দেখি সাইফুল বাসায় নেই। আমি তাকে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ। আমি অপেক্ষা করতে লাগলাম। রাত বাড়তে লাগল, কিন্তু সাইফুলের কোনো খোঁজ নেই। আমার মনের ভেতরে ভয় আর অস্থিরতা বাড়ছিল। আমি ভাবলাম হয়তো তার কোনো সমস্যা হয়েছে। আমি তার দোকানে ফোন করলাম, কিন্তু তার সহকর্মী বলল, সাইফুল তো আজ দোকানে আসেনি। আমার মাথা ঘুরে গেল। সে কোথায় গেল? রাত প্রায় 12টা বাজে, সাইফুল বাসায় ফিরল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে? আমি কত চিন্তা করছিলাম। সে রেগে গিয়ে বলল, তুমি আমার পেছনে গোয়েন্দাগিরি করো সাবিনা। আমি আমার জীবনটাকে একটু নিজের মতো করে নিয়ে ভাবতে পারবো না? তার কথাগুলো আমার মনের মধ্যে যেন ভীষণ কিছু ভাবাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, সাইফুল, আমি তোমার স্ত্রী। আমার তো জানার অধিকার আছে তুমি কোথায় ছিলে। সে চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর বলল, সাবিনা, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা আর চলবে না। আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না। তার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, কি বলছো তুমি? আমরা তো বিয়ে করেছি। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। সে শান্ত গলায় বলল, সাবিনা, আমি ভেবেছিলাম আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মনে হয় আমি ভুল করেছি। আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। আমি কিছু বলার আগেই সে তার ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। আমার পুরো পৃথিবী যেন ভেঙে পড়ল। পরের দিন আমি তার দোকানে গেলাম।
কিন্তু সেখানে তার সহকর্মী বলল, সাইফুল তো কালই চাকরি ছেড়ে চলে গেছে। আমি জানি না সে কোথায় গেছে। আমি তার ফোন নম্বরে বারবার ফোন করলাম, কিন্তু সেটা বন্ধ। আমি তার কিছু বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু কেউ কিছু জানে না। আমি বুঝতে পারলাম সাইফুল আমাকে সত্যিই ছেড়ে চলে গেছে। আমার জীবনটা যেন থমকে গেল। আমি যাকে ভালোবেসেছিলাম, যার জন্য আমি আমার পরিবারের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, সে আমাকে এভাবে ঠকিয়ে চলে গেল। আমি দিনের পর দিন বাসায় বসে কাঁদতাম। আমার মনে হতো আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি কাউকে মুখ দেখাতে পারছিলাম না। আমার গার্মেন্টসের কাজেও মন বসছিল না। আমি ভাবতাম, আমি কেন এমন ভুল করলাম? কেন আমি সাইফুলের কথায় এত বিশ্বাস করলাম? একদিন আমি আমার গ্রামের বাড়িতে ফিরে গেলাম। আমার বাবা মা আমার অবস্থা দেখে খুব চিন্তিত হলেন। আমি তাদের সবকিছু খুলে বললাম। আমি ভেবেছিলাম তারা আমাকে বকবেন, কিন্তু তারা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, সাবিনা, তুমি আমাদের মেয়ে। তুমি যাই করো, আমরা তোমার পাশে আছি। তাদের কথায় আমার মনে একটু শান্তি এলো। আমি বুঝলাম, আমি যত বড় ভুলই করি, আমার পরিবার আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি ঠিক করলাম, আমি নিজেকে আবার গড়ে তুলব। আমি গার্মেন্টসের কাজে ফিরে গেলাম। আমি আমার বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করলাম। আমি বুঝলাম, জীবনে ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেকে ভালোবাসা তার থেকেও বেশি জরুরি। আমি নিজেকে সময় দিলাম, নিজের ভুল থেকে শিক্ষা নিলাম। আমি বুঝলাম, ভুল মানুষের প্রেমে পড়লে জীবন থেমে যায় না। জীবন চলতে থাকে, আর আমাদেরও চলতে হয়। অনেক ধৈর্য আর ত্যাগের বিনিময়ে আজ আমি আবার হাসতে শিখেছি। আমি আমার স্বপ্নগুলো আবার নতুন করে দেখতে শুরু করেছি। আমি জানি আমার জীবনে একদিন সত্যিকারের ভালোবাসা আসবে, যে আমাকে সম্মান করবে, আমার মূল্য বুঝবে। কিন্তু এখন আমি শুধু নিজেকে নিয়ে ভাবি। আমি আমার জন্য বাঁচি। তো বন্ধুরা, যেই সংসারে ভালোবাসা নাই, যেই সংসারে সম্মান নাই, যেই স্বামীর কাছে স্ত্রী ভরসা খুঁজে পায় না, সেই সংসার বা সেই স্বামীর ঘরে থাকার চেয়ে একলা থাকাটা অনেক ভালো। তবুও আমার এই মায়াবী মন এমন একজনকে খুঁজছে, যার ভালোবাসায় আমার জীবনটা পূর্ণতা পাবে। আমি জানি না সেই দুর্লভ সময় কবে আমার জীবনে আসবে। তারপরেও বন্ধুরা, আমি আমার স্বপ্নের পথে হাঁটছি। আমি চাই একদিন আমি আমার বাবা মাকে একটা সুন্দর বাড়ি করে দেব। আমি চাই আমার মতো আর কোনো মেয়ে ভুল মানুষের প্রেমে পড়ে কষ্ট না পায়। আমি চাই সবাই শিখুক যে নিজেকে ভালোবাসা, নিজের উপর ভরসা রাখা, এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, ভুল মানুষের প্রেমে পড়লে কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট থেকে বেরিয়ে আসা সম্ভব। নিজের উপর ভরসা, পরিবারের সমর্থন আর কঠোর পরিশ্রম, এগুলোই জীবনকে নতুন করে বাঁচাতে স্বপ্ন দেখে। আমি আশা করি আমার গল্প অন্যদেরও সাহস দেবে, যেন কেউ কোনো ভুল মানুষের প্রেমে না পড়ে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।